মধ্যবিত্ত পরিবারে একটু সাশ্রয় করার জন্য এভাবে প্রতিনিয়ত ধৈর্য, বুদ্ধি ও পরিশ্রম করে এগিয়ে যেতে হচ্ছে। তো মিষ্টি একটি সকালে আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও আমার পরিবারের সবাই ভালো রয়েছি। দেখো সকালবেলায় পাকা পাকা আম কুড়োতে চলে এসেছি গাছের নিচে। আর ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। গ্রামের সকালবেলায় এই সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো দেখো সামনে যে গাছটা ছিল ওটার আম তো পড়েছিল, কুড়িয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাগানের ভেতরের আম গাছ। এখানটায় না একটু ঝোপঝাড় বেশি হয়ে গেছে। তো দেখো ঝোপঝাড় বেশি হয়েছে বলে ঝোপের মধ্যে গেলাম না। আর সামনাসামনি যে আমগুলো দেখতে পেলাম সবগুলো কুড়িয়ে নিচ্ছি। আম গাছের নিচে ভালো পাকা পাকা আম পড়ে থাকলেও জানো তো সকালবেলায় যখন আম কুড়োতে আসি সেই আমগুলো আর আগের মতো থাকে না। ওই 20টার মধ্যে হয়তো 10টা পাওয়া যায়, বাকি 10টা পিঁপড়ে খায়, পোকা খায়, আবার কেউ হয়তো চুরি করে নিয়ে যায়। তো এইভাবে যতগুলো আম পড়ে তার 1 ভাগ আম আমরা পাই, তবে এতেই সন্তুষ্ট। আর গাছের থেকে যা আম পড়ে না, এতগুলো আম আমাদের দরকার হয় না। তার মধ্যে কিছু আম আমরা পাড়ায় দিয়ে দিই। ধরো যাদের বাড়িতে আম গাছ নেই বা হয়তো কোনো আম সেইভাবে খেতে পারে না, মানে কিনতে পারে না আর কি, তো তাদেরকে আমরা আম দিয়ে দিই। এত এত গাছের আম কি করব, আর বাড়ির মধ্যেই তো বাগান রয়েছে, সেই জন্য আমগুলো ভালো করে পাড়ার চেষ্টা করি। তো এই বছর জানো তো পাড়াও হয়নি, ওই গাছের থেকে যা পড়ে সেগুলো থেকেই কিছু কিছু লোককে দিয়ে দিচ্ছি। আমগুলো কুড়িয়ে নিয়ে চলে এসেছিলাম, এখন উঠোনটা ঝাড় দিচ্ছি। আর উঠোন ঝাড় দিতে গেলে জানো তো বাইরের যত জিনিসপত্র থাকে গুছিয়ে ঝাড় দিতে হয়। আর ছেলের এই যে সাইকেলটা থাকে এটাও বের করে দিয়েছিলাম। তো তখন সামনেটা ঝাঁটালাম, এখন যখন বাইরে উঠোনটা ঝাঁটাবো তখন দেখছি সাইকেলটা রাস্তায় রয়েছে, তাই সাইকেলটা সরিয়ে এখন ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোনটা আমার পুরো ঘাস পাতা গাছেই ভর্তি হয়ে গেছে। দেখো ঘাসগুলো কদিন আগেই তুলেছিলাম, আবার কিন্তু হয়ে গেল। তো জানি না কেন এই সামনেটাই বেশি গাছ বেরিয়ে যাচ্ছে। আর এদিকে যে গাছগুলো বেরিয়েছে কুমড়ো পাতাগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। তো উপায় নেই, কুমড়ো পাতা রয়েছে মানে কুমড়ো গাছ রয়েছে, আর এদিকে পেঁপে গাছ, টমেটো গাছ। তো গাছগুলো কোনোভাবেই তুলে ফেলা সম্ভব না। আর এটা না আমি পারিও না, তাই কি করব, জায়গাগুলো একটু পরিষ্কার রাখি আর যতটুকু উঠোনের জায়গা পেলাম ঝাড় দিয়ে দিলাম। সংসারের কাজ করতে করতে হঠাৎ করে কি মনে পড়লো বলো তো, কালকে রুটি করেছিলাম আর রুটি করার পর কিছুটা আটা না বাড়তি হয়েছিল, তো তখন আর রুটি করলাম না কারণ অতটা দরকার ছিল না। তাই ভাবলাম যেটা রয়েছে ওটা কিন্তু এখন করে দিতে হবে। তো যা গরম মনে হচ্ছে কিছুক্ষণ পর হলে একটু বেলা বাড়লেই নষ্ট হয়ে যাবে। তাই দেখো যেহেতু চা খাওয়াও হয়নি তাই একটু বুদ্ধি খাটিয়ে নিলাম যে চায়ের সঙ্গে কয়েকটা রুটি খেয়ে নিই, তাহলে আর পরে অন্য কোনো খাবার খাওয়ার প্রয়োজন পড়বে না। তাই দেখো রুটি করে সেগুলোকে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এভাবেই আমি কিন্তু পরোটা করে নিই। প্রথমে রুটি বললাম এই কারণে কারণ রুটির মতো গোল গোল হয়েছে। তো পরোটাগুলো করে নিলাম। আর এখন কিন্তু পরোটা অন্য কিছু দিয়ে খাবো না, চা দিয়েই খাবো। আমার না রুটি পরোটা যাই বলো না কেন এগুলো অন্য কিছুর থেকে, বিশেষ করে পরোটা, এগুলো চায়ের সাথে খেতেই ভালো লাগে। আর শুধু যে আমার হবে পরোটা এমনটা না, আরো কিন্তু বাড়তি 3টে হয়েছিল। তো সেই জন্য বাড়তি 3টে না ছেলে বলল আমি খাবো, তো ছেলেকে দিয়ে দিলাম। আবার ছেলে এখন বলছে না আমি একটা খাবো, বাবাকে দুটো দাও। তো ঠিক আছে, তাদের বাবা ছেলেকে দিয়ে আমি খেতে বসে গেলাম। আর তারা দেখো কার্টুন চালিয়ে কিন্তু এদিকে টিভি দেখছে, অথচ খাবারের জায়গায় আসেনি। আর হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, ছেলে কিন্তু আজ অনেকটাই তাড়াতাড়ি পড়তে গিয়েছিল। তো কিছুটা পড়ে নিয়েছে, আর এখন যেহেতু ও কিছু খায়নি তাই ওকেও চা আর পরোটা একটা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু আর ওদের অপেক্ষায় থাকলাম না, কারণ ওরা দুজনে গল্প করছে আর এমন ভাবে কথা বলছে না যেন কোনো তাড়া নেই। কিন্তু আমরা বাড়ির বউরা আমাদেরকে তো অনেক তাড়া নিয়েই থাকতে হয়, তাই ওদের খাবারটা রেখে আমি তাড়াহুড়ো করে খেয়ে চলে এলাম এইখানে। সবজির ঝুড়িটা একটু ভালো করে দেখছিলাম, তো দেখলাম যে রসুন আর আলু আর একটু পেঁয়াজ রয়েছে।
আর এই যে রয়েছে ছোট্ট কলা ফুলটা, এটা জানো তো বেশ কয়েকদিন ধরেই মনে হচ্ছে রয়েছে, শুকনো না কিরকম ঠিক বুঝতে পারলাম না, তো ভাবলাম যে থাক আজকে রেখে দিই। আর এই যে আনারসটা রয়েছে এটাও কিন্তু বাড়ির মধ্যে রেখে দেবো, এরকম বাইরে পড়ে থাকলে তখন আবার কেউ যদি মানে কেউ এসে খেয়ে নেয় কোনো বুঝতে পারবো না। তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে বাবা মা ডাক্তার দেখাতে গেছেন, তাই দেখো ডাক্তার দেখাতে গেছেন বাবা মা, আর এদিকে কিন্তু আমারও সংসারের কাজ হয়ে গেছে। শুধু একটাই অসুবিধে যে আজকে কিন্তু তাদের জন্য আর রান্না করতে হবে না। আর অসুবিধে বলতে কি বলতো, ঠিক অসুবিধেও না সুবিধেও না। অসুবিধে এই কারণেই লাগছে যে বাড়িতে দুজন না খেলে কিরকম একটা অস্বস্তি লাগে। তো ওনারা ডাক্তার দেখাইয়ে সেখানেই খাবেন। আর বাবা এই জায়গাটায় অনেক সময় বসে থাকেন, বিশেষ করে সকাল থেকে অনেকটাই। আর তার সঙ্গী সাথী যারা একই সমবয়সী তারাও আসে। আর বিভিন্ন সবজি টবজি বাগানের জিনিস এখানে এনে রাখা হয় বলে জায়গাটা বেশ নোংরা থাকে। তো আমি জানো তো যখনই সুযোগ পাই মুছে দিই, পরিষ্কার করি। কিন্তু যখন মোছার সময় হয় এমনিতে ঘরের ঝাড়া মোছা হয় সকালবেলায়, আর সকালবেলায় দু একজন আসে আড্ডা বসে। আর সেই জন্য জানো তো ঠিক মানে সব দিন যে মোছা হবে এমনটা না। তো সেই জন্য আজকে যখন ফাঁকা পেলাম, যেহেতু বাবাও নেই আর যারা আসে একসঙ্গে বয়স্করা কথা বলে তারাও নেই, তো তাই ভাবলাম আজ একটু ভালো করে চারিদিকটা ঝাড়াঝাড়ি করে মুছে দিই। যে জিনিসটার ওপর বয়স্ক মানুষরা বসে থাকে সেই জিনিসটার উপর কি করে মোছামুছি ঝাড়া করি, তাই প্রতিদিন হয়ে ওঠে না বলে। আবার এদিকে এটা বাইরেও থাকে, তাই বেশ ধুলা হয়ে থাকে। ধুলা বলতে কি সেরকম ভাবে যে খুব মানে ধুলা থাকবে তা না, কিন্তু একটু ঝোল হয়েছিল। আর ওই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে এখন দেখলাম যে লঙ্কার জমিতে একটাও লঙ্কা নেই। আর কাঁচা লঙ্কা না থাকলে কি অবস্থা হয় তোমরাই ভাবো, বিশেষ করে যাদের বাড়িতে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করা হয়। তাই ঝুড়িটা ফাঁকা দেখে দৌড়ে চলে এলাম বাগানে। আমার তো মনে আছে যে বাগানে আমাদের অনেক লঙ্কা গাছ। আবার এখন জানো তো এই গরমে লঙ্কা গাছগুলো প্রায় মরে যাচ্ছে আর লঙ্কাগুলো পেকে গিয়েছে। তাই পাকা লঙ্কাগুলো তুলতে চলে এসেছি ছোট্ট ঝুড়িটা নিয়ে। ঝোপের মধ্যে বসে এমন ভাবে আমি লঙ্কা তুলছি কেউ তো আমাকে দেখতে পাবে না, তো দেখো কত ঘাস হয়েছে। আর সূর্যের রশ্মিটাও কিন্তু বেশ ভালোই পড়ছিল। খুব একটা বেশি তাপ লাগছে না, কারণ খুব যে সকাল হয়েছে সূর্যের রশ্মির তাপ হয়েছে তা না। দেখো বন্ধুরা কত সুন্দর পাকা লঙ্কা তুলেছি। আর জানো তো গাছে যতগুলো লঙ্কা রয়েছে সবগুলোই পাকা, একটাও কাঁচা নেই। লঙ্কাগুলো তুলে নিয়ে চলে এসেছি, তারপর সংসারে যা কাজ ছিল টুকটাক করে স্নান করে আমি রান্না করতে এসেছিলাম। তো জানো তো দুজনের রান্না ছিল, তাই ভাবলাম আজ আর উনুন জেলে হরবড় হবো না, তাই আজকে না আমি গ্যাসে রান্না করতে এসেছি। তো রান্না করতে এসে এখানে দেখো কি অবস্থা হয়ে আছে। তো পুরো টেবিল জুড়ে, টেবিল কেন পুরো ঘরটাতে এত পিঁপড়ে হয়েছে যে আমি পেরোতে গিয়ে মানে ঝাপালাপা করলাম। তো প্রথমে তো বুঝতে পারিনি যে এত কামড়াচ্ছে কিসে। আর জানো তো এখানটায় এত পিঁপড়ে হয়েছে কোথা থেকে যে এসেছে তার কোনো ঠিক নেই। শুধু যে একটা জায়গায় তা না, পুরো রুমটার মধ্যে ভর্তি। আর এদিকে দেখো আমার এই যে বাসন ঝুড়ি এটাও কিন্তু রাখতে যাচ্ছিলাম তখনও পিঁপড়ে কামড়েছিল, তাই এখানে রেখে দিয়েছি। আর এই পিঁপড়েদের ব্যবস্থার জন্য একমাত্র লক্ষণ চোখেই যথেষ্ট। লক্ষণ চোখ দেওয়ার পরও জানো তো ভেতরে যে পিঁপড়েগুলো ছিল সেগুলো খুব কামড়াচ্ছিল। আর সেই জন্য ভেতরেও একটু লক্ষণ চোখ দিয়ে দিলাম। তারপর বেশ 4-5 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু সব পিঁপড়েগুলো মরে গেল। আর যেহেতু বেলা হচ্ছে রান্না করতেই হবে, তাই উপায় বের করে একটু বেশিই লক্ষণ চোখ এদিক ওদিক টেনে দিয়েছিলাম। আজ সেইভাবে কোনো সবজি নেই, শুধু দেখলেই তো তোমরা যে কলা ফুলটা ছিল। আর ওটা যেন তো পিঁপড়ে কামড়ানোর পর একদম এনার্জি চলে গেল যে ওটা ছাড়িয়ে করি। আর আজকে তোমাদের দাদা ভাইও কিন্তু বলছে হালকা কোনো খাবার খাবো। তাই দেখো এদিকে করব আলু আর ডিমের তরকারি করব আর উচ্ছে ভাতে করব। ব্যাস ওই জন্য সবগুলো একসাথে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু বাগান গিয়েছিলাম। আর বাগান থেকে এসে করে তোমাদের দাদাভাই, আমি যাইনি, তোমাদের দাদাভাই গিয়েছিল। আর আমাকে এসে বললো যে দেখবে চলো কি অবস্থা হয়েছে। তো আমাকে ওই দিকে আসতে বললো, কেন আসতে বললো বুঝতে পারিনি, যে সে সেই বাগানের ভেতরে আমি বাইরে। আর এসে করেই আমাকে ধরিয়ে দিল এই কুমড়োটা। তো প্রথমে বুঝতে পারছিলাম না যে কেন এই কুমড়োগুলো ধরিয়ে দিচ্ছে। আর এই এত এত কুমড়ো হঠাৎ করে সব বাগানে তুলে দিচ্ছে তার কারণও প্রথমে বুঝতে পারিনি।
তো কুমড়োগুলো যখন তুলছিলাম তখন বুঝলাম ব্যাপারটা। তো কিছুক্ষণ তোলার পর জানো তো পুরো ব্যাপারটা বুঝতে পেরে আমার মাথাটা ঘুরে গেল। আর যখন কুমড়ো তুলছিলাম তখন বেশ রোদ ছিল, প্রথমটায় প্রচুর রোদ ছিল। তারপর কুমড়োগুলো তুলতে তুলতে হঠাৎ 1 মিনিটের মধ্যে কোন দিক থেকে ঝড় শুরু হয়ে গেল আর মেঘও ধরলো। জানো তো মানে অবাক লাগলো যে 1 থেকে 2 মিনিটের মধ্যে এইভাবে পরিবেশটা পাল্টে গেল। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, এই যে কুমড়োগুলো দেখছো কত কষ্ট করে বাগানে জল দিয়ে গাছগুলো করা হয়েছিল। আর কুমড়োগুলো জানো তো মানে পাকার জন্য রাখা হয়েছিল যে বেশ ভালো করে পেকে যাক তাহলে অনেকদিন থাকবে। তো এই জন্য রাখা হয়েছিল। কিন্তু জানো তো কুমড়োগুলো না অনেক পচে গিয়েছে। তো হয়তো বৃষ্টি হলো কদিন তার জন্য না কি জন্য জানি না। মোট কথা ওই প্রত্যেকটা কুমড়োর ভেতরে ছোট ছোট পিঁপড়ে ফুটো করে কুমড়োগুলো নষ্ট করেছে। আর তোমাদের দাদাভাই বলল যে যেগুলো বাকি রয়েছে ভালো রয়েছে সেগুলো তুলে নিতে হবে। আর সেই জন্যই দেখো অত বাগানের ভেতর থেকে কেন আনবো, সেই জন্য বুদ্ধি খাটিয়ে দুজন দুদিকে থাকলাম। ঘাস পালা ঝোপঝাড় ওইদিকে তো যাওয়া আসা করতে অনেক দেরি হবে। তাই তোমাদের দাদাভাই ওদিক থেকে মানে বেড়ার ওই পাশ থেকে ধরিয়ে দিল আর আমি এদিক থেকে নিয়ে নিলাম। দেখো ওই যে বন্ধুরা গরুতে বেড়াটা কিরকম ভেঙে দিয়েছে। দেখো এখন কিন্তু খুব ঝড় শুরু হয়ে যাচ্ছে। তাই তাড়াহুড়ো করে কুমড়োগুলো বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর এদিকে কিন্তু আমার জামা কাপড়ও কিন্তু ঝড়ে লুটোপুটি খাচ্ছে। তো তোমাদেরকে সেটা একসাথে তো দেখাতে পারছি না। আর কারণ এখন না খুব তাড়া ছিল। একদিকে কুমড়ো একদিকে জামা কাপড় সঙ্গে আবার মেঘ আসছে। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এসে একটু হেল্প করলো, তাই তাড়াতাড়ি করে যেগুলো ভালো কুমড়ো ছিল বয়ে নিয়ে গেলাম। আর এখন হয়েছে জল ধরার পালা। তো জানো তো মেঘটা ধরলেও কিন্তু বৃষ্টি আসেনি। তো এখন ভাবলাম যে জলটা ধরে নি, কারণ যদি আবার মেঘ ধরে। এখন আমি জলটা ধরে নিই। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। জানো তো এইভাবেই আমাদেরকে না একটু সাশ্রয় করার জন্য সারাদিন ধৈর্য পরিশ্রম বুদ্ধি খাটিয়ে চলতে হয়। প্রত্যেকটা মুহূর্তে বুদ্ধি খাটাই বলে একটু সাশ্রয় করতে পারি। তো আজ এখানেই শেষ করছি, টাটা।